তোমার চাকরি দরকার, ফেসবুক থেকে বেরিয়ে পড়ো। ইউটিউব, ফেসবুক এখানে এমন কোনো জরুরি কথা বলে না যেটা নিয়ে তুমি চাকরি পাবা। তোমার এখন পড়া দরকার, তুমি এখন ঘোরাঘুরি করছো, ঠিক হচ্ছে না, তার কথাটা শোনো। এই সময়টাতে শোনো, 1 বছর শোনো, 30 বছর আরামে থাকবা। ওই আমতল জামতল করে ক্যাডা হবে না, ওই তোমার টেবিল তল করতে হবে, তোমার টেবিলে বসে থাকতে হবে, তাহলে চাকরি পাবা। তোমার মধ্যে যে আগুনটা আছে, বারুদটা আছে, সেটা সে দেখে না, ও তোমার চেহারা দেখছে, ও তোমার বাহ্যিকতা দেখছে, তোমার ভেতরে কি আছে এটা কেউ জানে না, কিন্তু ওটা তুমি নিজেকে জানো। যে জিনিসটা তোমাকে ডিস্ট্রয় করে দেয় মেন্টালি, যেটা তোমাকে ডাউন করে দেয়, যেটা তোমাকে ওভার থিঙ্কিং করায়, সেটাকে তুমি প্রশ্রয় দিচ্ছ, সময় দিচ্ছ। ধ্বংস তুমি হবে না, কি হবে? শুভ বিকেল। আমার ভাই কেন এসেছেন আমি জানি না, এত মানুষ কেন এই বৃষ্টি পেলে এত মানুষ, আই ডোন্ট নো, মানে এদের যারা ক্যারার হয়েছে ওদেরকে দেখার জন্য, মানে আমি জানি না আসলে, মানে অ্যাবসার্ড, এত মানুষ বাইরেও দাঁড়ায় আছে। প্রথম কথা হচ্ছে এই সময়টাতে এখানে না এসে যদি মানে লাইব্রেরিতে প্রজেক্টর দেওয়া, ওখানে 100 লোক আছে, যাই হোক 50 লোক আছে মনে করি। মানে তোমরা কেন আসতে আমি সেটা বুঝতেছি না। এই সময়ে বাসায় পড়াশোনা করলে বেশি লাভ হইতো, অথবা ঘুমাইয়ে যদি সন্ধ্যাবেলা পড়াশোনা করতে বেশি লাভ হতো। আমার চেহারা দেখে কোনো লাভ নাই, এদের চেহারা দেখে কোনো লাভ নাই। এরা তো চাকরি পেয়ে গেছে, তোমাদেরকে এসে যায়। সো তোমরা এখানে না এসে, আমার প্রথম কথা হচ্ছে পড়াশোনা করলে বেশি লাভ হতো। দ্যাট ইজ, চাকরি পাওয়ার জন্য প্রথম দায়িত্ব কি? পড়াশোনা করা। আচ্ছা, আমি দেখছি কি অনেকে, ভাই আমি এখানে চাকরি করতেছি 11 মাস ধরে, আমি দেখছি তোমরা এখানে এমন ভিড় করো, মানে কিছু আমি তুমি করে বলছি, তোমরা অনেক ছোট হবে, আমি বুড়া হয়ে গেছি। তো এখন তোমরা এত ভিড় করো কোচিং এর সামনে, মনে হচ্ছে কোচিং একটা, মানে মানুষ মন্দির মসজিদে যেরকম ভিড় করে ওরকম ভিড় করো, মানে এখানে তবারক দিচ্ছে ওরকম একটা ব্যাপার, বা প্রসাদ দিচ্ছে, আমি জানি না কেন ভিড় করো। প্রথম কথা হচ্ছে কোচিং এ ভিড় করে কোনো লাভ নাই, ভিড় করতে হবে নিজের কাছে। যেটা এখানে কেউ একজন বলছিল যে নিজের কাছে কোনো মোটিভেশনাল স্পিকারের কথা শুনে কোনো লাভ নেই, নিজের সঙ্গে বোঝাপড়া ঠিক করতে হবে। কে বলছে আমি ভুলে গেছি, কেউ একজন বলছে, আমার খুব ভালো লাগছে কথাটা। সো তোমার প্রথম কাজ হচ্ছে কি, বাসায় যে পড়ার টেবিলটা আছে ওই টেবিলে ডেইলি অন্তত 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করতে হবে। কথাটা শুনতে একটু কঠিন মনে হচ্ছে আমি জানি, কিন্তু এই কাজটা করলে তোমরা ক্যাডার হয়ে যাবে, কোনো কোচিং দরকার নেই। সো তোমরা কেন কোচিং আসছো আমি জানি না, কোচিং এ বেশিরভাগ মানুষ আসছে হচ্ছে প্রেম করার জন্য। সরি, কিছু মনে করুন আমার কথাটা। যাকে সে পছন্দ করে তার চেহারা দেখার জন্য। যে স্যারকে সে পছন্দ করে, সে স্যার কথা বলার সময় স্যারের দিকে হা করে তাকাতে কি বলে কিচ্ছু শুনে না। আমার অভিজ্ঞতা থেকে বলতেছি কথাটা, এটা তোমাকে ক্যাডার বানাবে না। ক্লিয়ার কথাটা? সো প্রথম দায়িত্ব হচ্ছে অহেতুক কোচিং এ আসা ছেড়ে দাও। ভাই আপনি কিছু মাইন্ড করতেছেন? কারণ দেখো, তুমি যা চেহারা দেখে অপলক দৃষ্টিতে তাকায় আসছো, দুনিয়াতে এমন সুন্দর মানুষ আসে নাই। তুমি ক্যাডার হতে না পারলে সে তোমার ছেড়ে চলে যাবে। মানুষজন বদমাইশ, ভালোবাসতে জানে না। বুঝতে পারছো কথাটা? এটা হচ্ছে মানুষের প্রথম বৈশিষ্ট্য, মানুষ ভালোবাসতে জানে না, মানুষ হিসাব জানে, ব্যবসাপাতি ভালো পারে, ভালোবাসা পারে না। সো তাকে পাইতে হলে তোমার আগে চাকরি পাইতে হবে, ব্যাপারটা খেয়াল করো। সো তুমি আগে চেষ্টা করো বাসায় যেন পড়াশোনা করা যায়, যাতে ডেলি অন্তত 12-14 ঘন্টা পড়াশোনা করা যায়। আমি এই বান্দা কিন্তু অনেক পড়াশোনা করছি, আমি ওই আসমান থেকে ক্যাডার হয়ে যাই। আমি ডেলি অন্তত 15 থেকে 16 ঘন্টা টেবিলের সামনে বসেছিলাম। আমার একটা সুবিধা ছিল, আমার চাকরি করতে হতো না, বা আমার ওই সময় টিউশনই করতে হতো না। আমার ফ্যামিলি ছিল সলভেন্ট, আমি উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান, আমার একটা সুবিধা ছিল। কিন্তু আমি আমার জায়গা থেকে ক্লিয়ার যে আমি পড়াশোনা করছি। সো তোমাদের প্রথম দায়িত্ব হচ্ছে, তোমরা মফস্বলে পড়তেছো নাকি গ্রামগঞ্জে পড়তেছো না, কোথায় পড়তেছো পিএসসি কিন্তু জানে না। এই যে জিসান ক্যাডার হয়েছে, আমি শুনলাম জিসান নাকি এখানেই পড়াশোনা করছে, মানে কিশোরগঞ্জেই ছিল আর কি প্রিপারেশন নেওয়ার সময়। কথা কি সব সঠিক? ওকে। সো এখান থেকে তোমরা একটা মেসেজ নিতে পারো যে তোমরা যদি মফস্বলেও পড়াশোনা করো, গ্রামে গঞ্জেও পড়াশোনা করো, যদি তোমরা সিরিয়াসলি পড়াশোনা করো, তোমাদের কেউ ঠেকায় রাখতে পারবে না। ক্লিয়ার কথাটা? আমি কিন্তু চট্টগ্রাম ব্রাঞ্চে পড়াশোনা করছি, মানে কনফিডেন্সে ভর্তি হয়েছি। যে ক্লাস দরকার ছিল সেই ক্লাসে গেছি, যে ক্লাসে দরকার ছিল না সেই ক্লাসে যাই নাই। কখনো বুকে হাত দিয়ে বলতে পারি কোনো আপুকে কখনো 1 কাপ চা বা সিঙ্গারা খাওয়াই না। একদম আমি আমার জায়গা থেকে ক্লিয়ার। আর এখন হয়েছে কি, অনেক আপু আমাকে চা সিঙ্গারা দাওয়াতে আমি সময় দিতে পারি না, এটা হচ্ছে ফ্যাক্ট। তো তোমাদের প্রথম জায়গা থেকে হচ্ছে নিজের প্রতি ক্লিয়ার হতে হবে যে তুমি তোমার পড়াশোনা ঠিক মতো করতেছো। এরকম তুমি যদি আমতল জামতল রোড মাস্টারগিরি করো, তোমার ক্যাডার হবে না। ক্লিয়ার কথাটা? মানে তুমি কিশোরগঞ্জে গুরু দেওয়ালে ধরো শফিক ভাইয়ের ভেলপুরি খেতে গেলাম, আমার পছন্দের ভেলপুরি, শফিক ভাইয়ের ভেলপুরির জন্য বললাম তার নামটা। ধরো শফিক ভাইয়ের ভেলপুরি খেতে গেলাম, তোমার উদ্দেশ্য তুমি তোমার পছন্দের মানুষ বা অপছন্দের মানুষ যার সঙ্গে তোমার সময় কাটাতে ভালো লাগতেছে তার সঙ্গে সময় কাটাবা, কোনো সমস্যা নাই। তুমি তো সব দিকে পাবা না, তুমি সব আনন্দ একসঙ্গে পাইলে তো হবে না। আমাদের মতো কিছু গর্ধব যে কিছু আনন্দ পাই নাই, তোমাদের মতো যখন ছিলাম তাদের কি হবে?
খেয়াল করো কথাটা। সো তুমি সব আনন্দ লাইফে কখনো একসঙ্গে পাবা না, এটা মেনে নিতে হবে। তোমার প্রথম দায়িত্ব হচ্ছে পড়াশোনা করতে হবে। সুশান্ত পালের চেহারা দিয়ে ক্যাডার হবে না, এটা মনে থেকে যেন। বা সুশান্ত পালকে ফলো করলে ক্যাডার হবে না, তার সবগুলো পোস্ট পড়ো বা না পড়ো লাইক দিয়ে দাও। কেন রে ভাই, তোমাদের লেখাপড়া লাইক তোমরা ফেসবুকে কি করো? আমি দয়া করে ফেসবুকের অ্যাকাউন্টটা বন্ধ করে দাও। আমি পরীক্ষার আগে সিরিয়াসলি বলতেছি, আমি পরীক্ষার আগে 5 মাস কি 5.5 মাস ফেসবুকে ঢুকে নেই। আরেকটা কথা সেটা হচ্ছে ভাইবা দেওয়ার পর কনফিডেন্স কনফারেন্সে কোনো ফেসবুক পেজ ছিল না, পেজটা সুরেন্দ্রপাল খুলে দিয়েছে। কনফিডেন্স কনফারেন্সে ফেসবুক পেজটা সুরেন্দ্রপাল খুলে দিয়েছে। আর আমি তোমাদের বলতেছি ফেসবুক পেজে বসে থাকো না, যেটা আমি বলছি ওখানে বসে থাকার দরকার নেই। কারণ প্রথমত তোমাকে ফেসবুক ক্যাডার বানাবে না ভাই। এই যে বিসিএস আমার গোল টোল কি কতগুলো গ্রুপ আছে, আমি সবগুলো থেকে আনফলো করছি। কারণ ওখানে এত এত কথা বলে যেগুলো আমার কাছে শুনলে হাসি পায়। কারণ ওখানে যারা কথা বলতেছে ওরা আসলে জানে না যে ও ক্যাডার হবে না, এটা আসলে জানেই না। মানে আমি তো বুঝতে পারি ব্যাপারটা হচ্ছে এরকম। তোমরা যদি এই জায়গায় দেখো, আমরা যারা তোমাদের নিয়ে কাজ করি আমরা অনেক দূর পর্যন্ত দেখি। সো আমি জানি তুমি যা বলতেছো এটা কোনো কাজে লাগবে না, তুমি জানো না, তোমার কাছে এটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বাণী মনে হচ্ছে, বাট ইট ওয়ার্ড, এটা কাজ করবে না। সো তুমি প্রথমে তোমার পড়ার টেবিলে সময় দাও। তুমি যদি তোমার পড়ার টেবিলে 12 ঘন্টা সময় দিতে পারো, এই 12 ঘন্টা সময় দেওয়ার পর তুমি প্রেম করো, কোচিং সেন্টারে যাও, সিঙ্গারা খাওয়া, ফুচকা খাওয়া, যা ইচ্ছা খাওয়া, কোনো অসুবিধা নাই। কিন্তু 12 ঘন্টা তোমাকে পড়ার টেবিলে সময় দিতে হবে। এই কাজটা না করলে তুমি ক্যাডার হতে পারবে না। যারা পেপার পড়তে পারো না তাদের উদ্দেশ্যে বলি, আমি এমন একটা মানুষ যে বিসিএস পরীক্ষার আগে পেপার পড়তো না। আবার আমি এমন একটা মানুষ বিসিএস ক্যাডার হওয়ার পরে এখন আর পেপার পড়ে না। আমার রুমে কিন্তু কোনো পেপার নাই। যদি কেউ আমার রুমে চা খেতে যাও দেখবো আমার রুমে কোনো পেপার দেখবা না, কারণ আমি পেপার পড়ি না। আমার একটা ব্যাড হ্যাবিট, আমি পেপার পড়ি না, টিভি দেখি না। আমার দুটো অদ্ভুত স্বভাব বলে দিই, পেপার পড়ি না, টিভি দেখি না, কখনোই টিভি দেখি না। এবং টিভি সাউন্ড শুনে আমার মেজাজ খারাপ হয়। খেলাটেলা চলে দেখি, আর না হলে দেখি না। তাও বাংলাদেশের খেলাটেলা থাকলে বা পছন্দের টিম থাকলে হোয়াট এভার। তো আমার মতন মানুষ বিসিএস পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার সময় ডেলি 5 থেকে 6টা পেপার পড়তো। ডেলি মানে ডেলি, অনলাইনে। এবং আমি পেপারে শুধু ততটুকুই পড়তাম যতটুকু বিসিএস পরীক্ষার জন্য কাজে লাগে। ক্যাটরিনা কার সাথে প্রেম করে, আমার ক্যাটরিনাকে অনেক পছন্দ, কিন্তু ওটা ওই সময় আমার জেনে কি হবে ওটা আমি পড়তাম না। মনকে বোঝাতাম, মন এটা করো না, এটা পড়ার জন্য পুরো জীবন পড়ে আছে। এখন তো পড়তেছি, সব জানি। আচ্ছা, তো এখন ওই সময়ে যতটুকু বিসিএস পরীক্ষার জন্য কাজে লাগে ততটুকু পড়তাম। এতে যে লাভটা হয়েছে, বিসিএস পরীক্ষায় কি স্টাইলে লিখতে হয় সেটা আমি খুব ভালো করে জানতাম। আমার লেখালেখির অভ্যাস আগে থেকে ছিল, লিখতে পারতাম, যে কোনো টপিক নিয়ে লিখতে পারি। সো ওইটা পড়ার ফলে বিসিএস পরীক্ষায় যা যা প্রশ্ন আসে এগুলো ভেরি ইনফরমেটিভ। আন্দাজে লেখার কোনো সুযোগ নাই, একটু আইডিয়া থাকতে হবে। আন্দাজে লিখবা তোমরা, কিন্তু আইডিয়া থাকতে হবে। ওই আইডিয়া থাকতে হলে তোমরা সবচেয়ে ভালো সোর্স হচ্ছে পেপার, পেপারের উপর কোনো কিছু নাই। সো পেপারে কি কি টপিক থেকে পড়তে হয় কি করে বুঝবো? প্রশ্ন বুঝে, প্রশ্ন স্টাডি করে তোমরা বুঝে ফেলবে কি কি ধরনের প্রশ্ন পড়তে হয়। এরপর পেপারে তুমি যখন সে টপিক নিয়ে পড়বে, ধরো RMG মানে কি, রেডিমেড গার্মেন্টস। রেডিমেড গার্মেন্টস নিয়ে একটা কোয়েশ্চেন পড়লে বা একটা আর্টিকেল পড়লে, সে আর্টিকেলটাকে তুমি তোমার মতন করে লিখো, যেটাকে বলে রিরাইট করা। বাংলায় কি পুনরায় লিখন, পুনর্লিখন বলা হয়। অর্থাৎ তোমার প্রয়োজনীয় প্রশ্নগুলো তুমি তোমার মতন করে রিরাইট করো। শুধু এই একটা ছোট্ট কাজ করতে পারলে, যাদের লেখায় সমস্যা, লিখতে পারো না, এই সমস্যা 80% চলে যাবে শিওর। এই ছোট্ট একটা কাজ করতে পারলে, তবে এই কাজটা কঠিন, ভীষণ কঠিন। কারণ তোমাকে আগে জানতে হবে তুমি পেপারের কোন কোন অংশ পড়বে, এরপর তোমাকে সেগুলো থেকে নিজের মতন করে লিখতে হবে। তোমার কিন্তু সময় খরচ হবে। এখানে একটা কথা বলেছে সময় নষ্ট হওয়া। সময় নষ্ট হওয়া এবং সময় খরচের মধ্যে পার্থক্য আছে। যা তোমার কাজে লাগে ওটা সময় নষ্ট করা না, সময় খরচ করা। তুমি একটা অন্যায় করলা, যদি সে অন্যায়টাকে এনজয় করো সেটা সময় খরচ করা, নষ্ট করা না। যাই হোক, তো এখন তোমাকে অবশ্যই সেই সময়টা খরচ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, তার মানে প্রথমটা কি করলাম, বাংলা এবং ইংরেজি তুমি কি করবা, ডিফিকাল্ট, রিয়েলি ডিফিকাল্ট। বাট যদি তুমি রেগুলারলি ফলো করো, চাকরি একটা পাবেই। কারণ আমাদের মধ্যবিত্তদের আসলে কোনো অভাব নাই, একটা চাকরির অভাব। গার্লফ্রেন্ডও থাকে, বয়ফ্রেন্ডও থাকে, বাবাও থাকে, মাও থাকে, সবাই থাকে। অনেকে বাবা মা থাকে, এটা ভিন্ন বিষয়। আনন্দও থাকে, চাকরি থাকে না বলে সে আনন্দগুলোকে উপভোগ করতে পারে না। আনন্দ আমাদের আছে, চাকরি নাই বলে সেগুলোকে উপভোগ করতে পারি না। ওই একটা চাকরি পাইতে বাকিটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তোমার যে প্রশ্নটা, আমি তো তোমার ফ্যামিলির কন্ডিশন জানি না। যদি তোমার ফ্যামিলি কন্ডিশন সচ্ছল হয়,
যদি ফ্যামিলি তোমাকে মনে করে তুমি সব টিউশনি ছেড়ে দিয়ে পড়াশোনা করো, আমি তোমাকে বলবো গো ফর ইট। আর যদি সচ্ছল না হয়, তোমাকে সাপোর্ট দিতে হয়। আমি আমার কথা বলি, আমার ফ্যামিলি উচ্চ মধ্যবিত্ত ফ্যামিলি, যথেষ্ট সচ্ছল। এখন তা সত্ত্বেও আমি এইচএসসি পাস করার পর এখন পর্যন্ত ফ্যামিলির কাছ থেকে একটা পয়সাও নিই নাই, একটা পয়সাও নিই নাই। এটা আমি গর্ব করে বলতে পারি, এটা সত্য কথা। এখন আমার ফ্যামিলি ওই সময় বলছিল যে বাবা তোর আর পয়সা কামাই করার দরকার নেই, তুই একটু পড়াশোনা কর। আমি কিন্তু পড়াশোনাই করছিলাম, হয়তো ফ্যামিলি থেকে নিতে হয়নি, আমার জমানো পয়সা ছিল, ব্যাংকে পয়সা ছিল, সেগুলো দিয়ে চলছি। কিন্তু আমি কিন্তু যখন আমি বিসিএস পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করি, তখন আমার কোচিং সেন্টার এবং আমার দোকান দুইটা মিলে আমার মাসিক ইনকাম 4 লক্ষ টাকার উপরে। আমি সব ছেড়ে দিচ্ছি, সব। সো একটা বৃহৎ স্বার্থের জন্য ক্ষুদ্র স্বার্থ কিন্তু ত্যাগ করতে হয়, তাহলে তুমি সারা জীবন এনজয় করতে পারবে। আমার মা বলে কথাটা প্রায় সময় যে বড় স্বার্থের জন্য ছোট স্বার্থ ত্যাগ করতে হয়। রাজ ভাই মাঝে মধ্যে বলে যে একটা বড় মাছ ধরার জন্য হাতে যেটা ছোট মাছ থাকলে এগুলোকে ছেড়ে দিতে হয়। সত্য কথা। এটা যদি যেমন জিশান, তোমরা জিশান সাকসেসফুল হয়েছে ভাবছো আকাশ থেকে পড়ছে, নো, তোমাদের মতন ছিল, আরো বাজে অবস্থায় ছিল হয়তো বা। সে চেষ্টা করে এই জায়গাতে আসছে, ধাক্কা খেয়ে খেয়ে এই জায়গায় আসছে। এই পৃথিবীতে সবচাইতে দুঃখী হচ্ছে সেই মানুষটা যার কোনো দুঃখ নেই। সত্যি কথা, তোমার দুঃখ না হলে তুমি লাইফে কিছু পাবে না, আর যার দুঃখ আছে সে লাইফে অনেক কিছু পায়। আমাদের অনেক দুঃখ ছিল, আমাদের মোটিভেশন ছিল একটাই, আমার অনেক দুঃখ, আমার অনেক কষ্ট, এই কষ্ট থেকে একটু সরে আসতে হবে। তোমরা একটা কাজ করো না, যারা বলে শর্টকাট আছে ওদের কাছে যেও না কখনো। সাফল্যের কোনো শর্টকাট নাই, অনেক পড়াশোনা করতে হবে। বিকজ তুমি ব্যর্থ হলে তোমার দায়িত্ব সে নিবে না। তোমার সঙ্গে একদিন কথা হয়েছিল এটাও কাউকে বলবে না, সত্যি কথা। তোমার সঙ্গে একদিন কথা হয়েছিল এটাও বলবে না, তোমার পরিচয় দিবে না। তোমার ব্যর্থতা দায়ী সম্পূর্ণ কিন্তু তোমার। সাফল্যের বলবে হ্যাঁ ও এখানে করছিল, এখানে করছিল, আমার কাছে আসছিল, আমার সাথে কথা বলছিল, সব ভুয়া কথা। এগুলোর কোনো আসলে ভ্যালু নাই। তুমি ব্যর্থ হলে ওটার দায় কিন্তু কেউ নিবে না। আমি দু একটা বিষয়ে বলি, যেসব বলতেছিল, একটা হচ্ছে ওকে উল্টাপাল্টা কিছু খায়, ওর ফ্যামিলির লোকজন বলছিল। এই ধরনের সমস্যায় কিন্তু আমরা সকলেই করি। আমার সম্পর্কে ভালো করে জানে না, কিন্তু আমাকে নিয়ে অনেক কথা বলে ফেলে। তোমাদের সম্পর্কে ভালো করে জানে না, কিন্তু তোমাকে নিয়ে তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলির লোকজন অনেক কথা বলে ফেলে। ওদেরকে বলতে দাও। কারণ কি দেখো, আমরা প্রত্যেকটা মানুষ তার নিজের আমলনামা নিজেই লিখি। উল্টাপাল্টা কিছু খায় যদি আমি অসুস্থ হই, আমি মারা যাবো, তার কিন্তু কোনো সমস্যা নাই। আমি যদি কোনো অনৈতিক কাজ করি, ওটার জন্য কোর্টে আমার যেতে হবে, পুলিশের কাছে আমাকে যেতে হবে, তার কিন্তু কোনো দায়ী নাই। আমি যদি আল্লাহর সঙ্গে কোনো বেইমানি করি, উত্তর দিতে হবে আমাকে, তার কিন্তু কোনো দায়ী নাই। সো আমার আমলনামা লেখা সে কে? আমার আমলনামা আমি লিখবো। এই ধরনের লোকগুলো হচ্ছে আজাইরা, বেকার, কোনো কাজ নাই, এদেরকে পাত্তা দিও না। এরা জন্মগ্রহণ করছে আরেকজনের পিছনে লেগে থাকার জন্য, ওদের কোনো কাজ নাই। ওই কুকুর দেখছো, কুকুর দেখবে লাথি মারলে আবার আসে, ওরা হচ্ছে কুকুর প্রকৃতি। সো ওদেরকে কখনোই পাত্তা দেওয়ার কিছু নাই। ওরা তোমার সাফল্যের যে রাস্তাটা, ওটা যদি আটকে দিতে পারে, ওরা কিন্তু সফল। ওরা চাই তোমাকে আটকে দেওয়ার জন্য। সো তাদেরকে সফল হতে দিও না, তাদেরকে ইগনোর করতে শেখো। এটা কাজটা করাটা কঠিন। আমরা অনেকে ওভার থিঙ্কিং এ পড়ে যাই, অতিরিক্ত ভাবি, ও এমন বলছে কেন, দেখো ও তো তোমাকে চিনে না ভাই। তোমার মধ্যে যে আগুনটা আছে, বারুদটা আছে, সেটা সে দেখে না, ও তোমার চেহারা দেখছে, ও তোমার বাহ্যিকতা দেখছে, তোমার ভেতরে কি আছে এটা কেউ জানে না। কিন্তু ওটা তুমি নিজেকে জানাও, তুমি কিন্তু সাকসেসফুল হবা। আর একটা বিষয় হচ্ছে লাইব্রেরিতে পড়াশোনা, এটা আমার খুব ভালো লাগছে। পাকুন্দিয়া লাইব্রেরিতে সে পড়াশোনা করছে, এবং পাকুন্দিয়া লাইব্রেরিতে গিয়ে সে ডেফিনেটলি খুব ভালো করেই পড়াশোনা করছে। খেয়াল করে দেখো, কোথায় পড়াশোনা করতেছো এটা ইম্পর্টেন্ট না। তুমি কোন কলেজে পড়াশোনা করো, কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, কিসে পড়াশোনা করো, এটা কোনো কিছু ম্যাটার করে না। তুমি কি পড়াশোনা করতেছো বা আদৌ করতেছো কিনা সেটা ম্যাটার করে। দেখো, সে পাকুন্দিয়াতে পড়াশোনা করে, পাকুন্দিয়া লাইব্রেরিতে পড়াশোনা করে কাস্টমসে ফার্স্ট হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি পাবলিক লাইব্রেরি, বড় বড় ইউনিভার্সিটি পাবলিক লাইব্রেরিতে পড়াশোনা করে অনেকে কিন্তু ফ্রিলি পাস করে না, ঠিক না ভাই? সো তুমি কি পড়াশোনা করতেছো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি গুরুদয়ালে পড়াশোনা করো নাকি ঢাকা ভার্সিটিতে পড়ো নাকি বুয়েটে পড়ো, এটা দিয়ে কিন্তু চাকরি হয় না। ন্যাশনাল ভার্সিটি থেকে সাফল্যের হারটা অনেক বেশি। বিভিন্ন ক্যাডারে বিভিন্ন সময় ফার্স্ট সেকেন্ড হয়েছে, খোঁজগুলো নাও। এই ধরনের আজেবাজে লোকের কথা, তোমার যে বন্ধু ঢাকা ভার্সিটিতে পড়ছে, সে একটা ভাব নিয়ে চলে। ও ভাব নিয়ে কেন চলে জানো? তুমি ওকে ভাব নিতে দাও বলে। তোমার কে বলছো ওর ফোনটা রিসিভ করার জন্য? তোমার কাজ নেই। আমি রিসিভ করি না ভাই, এখনো করি না। ওই হারবার্ডে পড়ছে, হু কেয়ার্স? ও আমার খাওয়াই না পড়াই, ও হারবার্ডে পড়ছে, আমার কি এসে যায়? আমার বুদ্ধি দিয়ে আমি খাই পড়ি। সো তার সাথে এত পাত্তা দেওয়ার তো দরকার নাই। যে জিনিসটা তোমাকে ডিস্ট্রয় করে দেয় মেন্টালি, যেটা তোমাকে ডাউন করে দেয়, যেটা তোমাকে ওভার থিঙ্কিং করায়, সেটাকে তুমি প্রশ্রয় দিচ্ছ, সময় দিচ্ছ। ধ্বংস তুমি হবে না, কে হবে? প্লিজ এটা কইরো না। সেকেন্ড হচ্ছে সাধারণ জ্ঞানের সমস্যা আমারও ছিল। সো সাধারণ জ্ঞানে যাদের সমস্যা আসছে, ওরা এটাকে সমস্যা মনে করো না। আমি কিছুই পারতাম না, একদম কিছুই পারতাম না। মনে করো পার্শ্ববর্তী দেশের বিদেশ মন্ত্রীর নাম কি তাও জানতাম না। অমুক দেশের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রীর নাম আমি এখনো জানি না। অসুবিধা কি? আমি চাকরি করে খাচ্ছি, আমার অসুবিধা হচ্ছে না।
আমার দরকার হয় নাই কখনো, কিন্তু আমি কিন্তু এই জিনিসটাকে বিশেষ পরীক্ষার জন্য জেনে নিছি, এবং তাই জেনে নিছি যা যা জানা দরকার। যা যা জানা দরকার নাই সেগুলো শুনতে যতই ভালো লাগুক না কেন, আমি সেখানে কখনো পড়ে থাকি নাই। অনেক স্যার এসে ক্লাসে পড়াতেন এমন এমন জিনিস যেগুলো আসলে পরীক্ষার জন্য লাগবে না, আমি কখনোই সেই ক্লাসগুলো করতাম না। ওই সময় ঘুমাবো, অসুবিধা কি, রাত জেগে পড়বো, সারা রাত পড়বো, রাত্রে ঘুমাবো না, দুপুরে ঘুমাবো, কোচিং এ যাওয়া দরকার কি আমার। সো এই যে কমন সেন্স গুলো, এই যে বিষয়গুলো, এগুলো তোমাকে বুঝতে হবে। ইমোশনাল হয়ে তো কোনো লাভ নেই। তোমার ইমোশনের দাম কেবল তোমার মা বাপ ছাড়া মনে হয় আর পৃথিবীর কারো কাছে কোনো দাম নাই, তোমার প্রিয় মানুষের কাছেও দাম নেই। ব্রেকআপ করে বুঝতে পারবা, ব্রেকআপ রাখতে কিন্তু মনে হয় সে তোমার ইমোশনের অনেক দাম দেয়। এটা কিছুই না ভাই, নাথিং, জিরো, হোয়াট এভার। মন যখন বিদ্রোহী হয়ে ওঠে, এই ধরনের একটা কথা আসছে, মন যখন বিদ্রোহী হয়ে ওঠে তখন মনকে বলো, মন তুই এমন করিস না, আমার চাকরি লাগবে। তো প্রথম কাজ হচ্ছে কি, আমাদের ভেতরে যে মন বা আত্মা বা নফস, এটার বিরুদ্ধে লড়াই করা। যে মানুষ নফসের বিরুদ্ধে লড়াই করতে পারে না সে কখনো মানুষ হয় না, সে শুধু একটা জীব হয়, জীব। তোমার আত্মার বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে, তোমার মনের বিরুদ্ধে লড়াই করতে হবে, সেই লড়াই তোমাকে জিততে হবে। মানুষের মনের ভেতরে আর একটা মন থাকে। তুমি যখন একটা খারাপ কাজ করো, সে তখন বাধা দেয়, এই কাজটা করা তোমার ঠিক হচ্ছে না, তোমার এখন পড়া দরকার, তুমি এখন ঘোরাঘুরি করছো, ঠিক হচ্ছে না, তার কথাটা শোনো। এই সময়টাতে শোনো, 1 বছর শোনো, 30 বছর আরামে থাকবা, 30টা বছর আরামে থাকবা, 1টা বছর শুনে দেখো শুধু। তোমার আত্মা তোমাকে যা বলে, আত্মার কথা 1টা বছর শোনো। যাদের 6 মাস সময়, যাদের রিটেন পরীক্ষার সামনে, আমি রিটেন পরীক্ষা কখনো আমি জানি না, অবশ্যই আমি খোঁজ খবর রাখি না। রিটেন পরীক্ষা যাদের সামনে, ধরো 6 মাস সময় আছে, এই 6টা মাস তুমি একটু লড়াই করো তোমার মনের বিরুদ্ধে, 30টা বছর আরামে থাকবা, কথাটা মনে রাখো। এরপরে হচ্ছে লাইব্রেরিতে পড়াশোনা করা। ভাই লাইব্রেরিতে আমি পড়াশোনা করতাম না, আমি কনফিডেন্সের লাইব্রেরিতে বোধ হয় 3 দিন কি 4 দিন গেছি ম্যাক্সিমাম। যাওয়ার পর দেখি সবাই সবকিছু পারে, আমি কিছু পারি না। তখন আমি তাদেরকে সবাইকে খোঁচাইতাম, উল্টা পাল্টা কথা বলতাম, শাহরুখ খান নতুন মুভি বেরোছে দেখছো, এই টাইপের কথাবার্তা। কারণ আমার কষ্ট লাগতো, আমি কিছুই পারি না, আর ওরা বিসিএস নিয়ে অনার্স করে ফেলছে, সব জানে, আমি কিছুই জানি না। তখন আমার মনে হতো কি, ওদের খোঁচাই, ওদের খোঁচালে কি হবে, ওরাও পড়ে না আমিও পড়ি না, এটা আমার একটা শান্তি। তখন আমি এটা করার চেষ্টা করতাম। তখন ওরা বলছে, ভাই আপনি আর কোচিং এ আইসেন না। ওনারা কমপ্লেন করছে কোচিং এ যে উনি এসে খুব ডিস্টার্ব করে। আলহামদুলিল্লাহ তখন তো আমি বেঁচে গেছি, যে নিজের মনকে বোঝাতে পারতেছি। আমি যেতে চেষ্টা করছিলাম, ওরা আমাকে নিষেধ করছে বলে আমি যাচ্ছি না। তখন আমি বাসায় পড়াশোনা শুরু করলাম। আমি কিন্তু কোচিং নির্ভর ওরকম স্টুডেন্ট ছিলাম না, আমি ছিলাম আমার পড়ার টেবিল নির্ভর। সো এই কাজটা তোমরা করো। এই ফেসবুক তোমাকে খাওয়ান দিবে না, কিচ্ছু দিবে না, বিশ্বাস করো। মানে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছ, লাইক দিচ্ছে, এটা ভ্যালু কি ভাই? সিরিয়াসলি কোনো ভ্যালু নাই। যদি প্রত্যেকটা লাইকে যদি 5 টাকা করে পাওয়া যেত, কারো চাকরি করা লাগতো না। ওটা তো পাও না, লাভটা কি তোমার? কোনো লাভ নাই। ফলোয়ার হাবি যাবি, কি করবা এগুলো দিয়ে? তোমার চাকরি দরকার। ফেসবুক থেকে বেরিয়ে পড়ো। ইউটিউব, ফেসবুক এখানে এমন কোনো জরুরি কথা বলে না যেটা দিয়ে তুমি চাকরি পাবা। তোমার ওই বইতে যা লেখা আছে, তুমি যা পড়াশোনা করতেছো, ওইটা দিয়ে চাকরি পাবা। সো এইটা নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই। কোন ক্যাডার তোমার সাথে কথা বললো কি না বললো, কি এসে যায়? তুমিও মানুষ, সেও মানুষ। তুমি এক সময় এখন চাকরি পাও না, সেও এক সময় তোমার মতন ছিল, পড়াশোনা করে চাকরি পাইছে। দরকার কি ভাই তার পিছনে ঘোরার থেকে? তুমি পড়াশোনা করো। ওই আমতল জামতল করে ক্যাডার হবে না, ওই তোমার টেবিল তল করতে হবে, তোমার টেবিলে বসে থাকতে হবে, নাহলে চাকরি পাবে না। আমার কথাগুলো শুনতে একটু খারাপ শোনাবে, আমি একটু স্ট্রেট কথা বলি, সরি না, সরি কিসের জন্য বলতেছি? তোমরা চাকরি পেলে আমাকে চা খাওয়াবা? जो चीज अच्छी है वो चीज मत खाओ, মানে কি, যা খাইতে ভালো লাগে তা কম খাও। এটা হচ্ছে সুস্থ থাকার একমাত্র ওয়ে। একইভাবে যা শুনতে ভালো লাগে তা কম শোনো, এটা হচ্ছে ভালো করার একমাত্র ওয়ে। ক্লিয়ার কথাটা? যারা তোমার প্রশংসা করতেছে, কেন করতেছে ভাই? তোমাকে খুশি করার জন্য করতেছে। বেশিরভাগ মানুষ, 99% মানুষ প্রশংসা করে তোমাকে খুশি করার জন্য। তুমি আসলে সেটা ডিজার্ভই করো না। তো এই বিষয়টা তুমি যদি খুব পরিষ্কার ভাবে মাথায় রাখতে পারো, যে প্রশংসা এবং নিন্দা, যারা নিন্দা করে তারা বেশিরভাগ তোমার কাজকে অপছন্দ করে বলে নিন্দা করে না, তোমাকে অপছন্দ করে বলে নিন্দা করে, অথবা নিন্দা করে তার অভ্যাস। এই ছোট্ট একটা জিনিস মাথায় রাখো, প্রশংসায় কখনো উদ্বেলিত হবে না, নিন্দায় কখনো বিচলিত হবে না। ইগনোর করতে শেখো, দেখবা লাইফে অনেক দূর চলে যাবে। কারণ এগুলো আমাদের আটকায় রাখে। এই যে ভাইকে বলতেছে তোর চেহারা সুন্দর, তুই একটা কি ভালো কিছু করবি, চেহারা সুন্দর হলে ভালো কিছু করে, এটা তোমরা কোথায় পাইছো? মার্কিনের যে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন হ্যারিকে টমাস, দেখছো চেহারা? দেখো নাই? গুগলে সার্চ করো হ্যারিকে টমাস, উনি ছিলেন রাষ্ট্রদূত। তার মানে কি মার্কিনের উনি ফরেন ক্যাডার, বুঝতে হবে। আমেরিকার মতো দেশের ফরেন ক্যাডার, তার চেহারা খুব সুন্দর। দেখো, দেখলে বুঝবা কেমন সুন্দর। সো তোমার চেহারা তোমাকে কিচ্ছু বানাবে না,
তোমার চেহারা তোমাকে সাহায্য করবে, কি করতে সাহায্য করবে? তুমি হ্যান্ডসাম, সিক্স প্যাক বডি, চেহারা সুন্দর, প্রেম করতে সাহায্য করবে। এই বাদে তোমার আর কোনো সাফল্য নেই, আর কোনো সাফল্য নাই। হ্যাঁ, প্রেম অবশ্যই একটা মানসিক এবং শারীরিক সাফল্য মানতেছি। তুমি চাকরি পাওয়ার জন্য এটার কোনো ভূমিকাই নাই, একদমই কোনো ভূমিকাই নাই। তোমার যদি ব্রেন এটা না থাকে মাথায়, তুমি চাকরি পাবা না। আমার চেহারা দেখে আমি ক্যাডার হই নাই, কিন্তু আমার খাতা দেখে ক্যাডার হয়েছে, আমার লেখা দেখে ক্যাডার হয়েছে। আর ওই পড়াশোনা করার সময় তোমার চেহারা নষ্ট হয়ে যাবে, অসুবিধা কি? আমার চেহারাও নষ্ট হয়ে গেছিল। কত রাত যে না ঘুমাই কাটাইছি, এটা সাক্ষী আমার মা, আমার বাবা, আমার টেবিল, আমার ভাই, আর কেউ না, পৃথিবীর আর কেউ না। ওরা জানে শুধু যে এই ছেলেটা ঘুমাচ্ছে না। আমাকে এসে বলে গেছে ঘুমানোর জন্য আমি খারাপ ব্যবহার করছিলাম বাবার সাথে। বাবা তুমি ঘুমাও। আমি জানি শুধু, আমার আত্মা জানে যে আমি পড়াশোনায় থাকি কি নাই। ওই আমার চেহারা দেখে আমার চাকরি হয় না, তখন চেহারা নষ্ট হয়ে গেছিল। চাকরি পাওয়ার পর চেহারা ফিরে যাবে, অসুবিধা কি? কত ফেয়ার অ্যান্ড লাভলি, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম, এগুলো তোমাদের জন্য। আহমেদ যদি ওয়েট করে থাকতেন যে তিনি তখন অনুপ্রাণিত বোধ করবেন, তখন উনি লিখতে বসবেন। অনুপ্রেরণা ছাড়া উনি লিখতেন না, এটা উনি মাথায় সেট করলেন। তাহলে আমরা এতগুলো লেখা কখনো পেতাম না। কারণ একটা মানুষ কখন মোটিভেশন পাবে, কখন ইন্সপিরেশন পাবে, তখন সে কাজ করতে বসবে, এইটা কখনোই কর্মীর লক্ষণ না। কর্মীর লক্ষণ হচ্ছে কাজটা করতে ভালো লাগুক বা না লাগুক, কাজটা করা যদি জরুরি হয়, তাকে কাজটা মনের বিরুদ্ধে হলেও করতে হবে। মনে রাখবা, পড়াশোনা করা এটা কোনো অনুপ্রেরণা না, ইটস এ হ্যাবিট। এটা কোনো মোটিভেশন না, এটা একটা হ্যাবিট। সো তুমি শুধু এটা মাথায় রাখো, তোমাকে তোমার পড়ার টেবিলে এতটা সময় বসে থাকতে হবে। তোমার ভালো লাগুক বা না লাগুক, বলতে পারো যে ভাই আমি তো বসে থাকবো, কিন্তু আমার তো পড়া হবে না, আমি তো জানি এটা হবে না। একদিন হলো না, 2 দিন হলো না, 2 সপ্তাহ হলো না, ওই 15তম দিনে গিয়ে তোমার একটু হলেও পড়া হবে। এমনও হতে পারে তুমি পড়ার টেবিলে 8 ঘন্টা বসে আছো, ওই 8 ঘন্টার মধ্যে তোমার 15তম দিনে গিয়ে 8 মিনিট পড়া হলো। বাকিটার সময় তুমি এমনি জোর করে বসেছিলা, শুধু ওয়াশরুমে যাওয়ার জন্য উঠছো, গোসল করার জন্য উঠছো, খাওয়ার জন্য উঠছো, আর কখনো উঠো নাই। ধীরে ধীরে এই 8টা মিনিট তোমার একটা সময় 8 ঘন্টাকে 12 ঘন্টায় উন্নীত করবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি এটা সম্ভব করাটা। এটার জন্য কোনো মোটিভেশনের জন্য ওয়েট করবা না, মনের বিরুদ্ধে হলো পড়ার টেবিলে বসে থাকবা। হুমায়ুন আহমেদ যদি মোটিভেশনের জন্য ওয়েট করতেন, আমরা তার এত চমৎকার চমৎকার লেখা কখনোই পেতাম না। সো সাকসেস কিংবা ম্যাজিক এটা একটা হ্যাবিট, এটা কোনো মোটিভেশনের জন্য ওয়েট করা হবে না। তোমার পরের প্রশ্নটা কি যেন ছিল, একটু করে বললে হবে। প্রশ্নটা ছিল যে আমি কিভাবে একটা ক্লিয়ার গোল নির্ধারণ করবো আপনার এই ও আচ্ছা আচ্ছা, হুমায়ুন আহমেদ বসো। হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত সিনেমা আছে, আমার একটু ভুল হতে পারে সিনেমার নাম, মানে ওই সিনেমার জন্য উনি চাকরি ছেড়েছিলেন কিনা, যদি একটু ভাই আপনার বা তোমার একটু জানা থাকে বা কারো জানা থাকে আমাকে সংশোধন করে দিও। আগুনের পরশমণি সিনেমার যখন মহড়া হচ্ছিল, সেই দিন তার প্রমোশনের ডেট ছিল, সিনেটের একটা মিটিং ছিল। তাকে বলা হয়েছিল যে আপনি আজকে মহড়ায় যেতে পারবেন না, আপনি থাকেন। তখন তিনি বলেছিলেন আমার আগুনের পরশমণি মুক্তি দিতে হবে। তখন বলে যদি তোমাকে যেতে হয় তুমি চাকরি ছেড়ে যাও। আজকে চাকরি ছাড়লে সে কিন্তু প্রমোশন পায় না, খেয়াল করেন জিনিসটা। উনি বলে ঠিক আছে আমি চাকরি ছেড়ে দিব। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি ছেড়ে দিয়েছিলেন সেই দিন, যেই দিন তার আগুনের পরশমণির মহড়া ছিল। পরবর্তীতে আগুনের পরশমণি বাংলা সিনেমার জন্য কত সম্পদ ছিল, এই ঘটনা আমরা সবাই জানি। ক্লিয়ার কথাটা?